চুরিহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের, পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। হঠাৎ বিস্ফোরণে দিক বিদিক ছুটোছুটি শুরু হয় চুরিহাট্টায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। চুরিহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা। ধ্বংসস্তূপে খুঁজছেন প্রিয়জনের শেষ চিহ্ন। এখন পর্যন্ত 48 মরদেহ শনাক্ত। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষ নেতাদের প্রার্থী করে প্যানেল চূড়ান্ত। রোববার আনুষ্ঠানিক ঘোষণা, বামের ভিপি প্রার্থী লিটন নন্দী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ আগুনের সূত্রপাত নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার জন্য 3টি কারণকেই দায়ী করছেন। কেউ বলছেন ওয়াহেদ মেনশনের গুদাম থেকে আগুনের সূত্রপাত, কেউ বলছেন গাড়ির সিলিন্ডার থেকে, আবার কারো দাবি আগুন লেগেছে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে। তবে সবাই স্বীকার করছেন রাসায়নিকের গুদাম ও যানজটের কারণেই আগুনের ভয়াবহতা এতটা ছিল। এই গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন পুরান ঢাকার বাসিন্দা মোবারক ও তার চালক। চকবাজারের চুরিহাট্টা মোড়ে আটকে যান যানজটে। হঠাৎ গাড়ির সামনে আগুনের কুণ্ডলি দেখে কোনো কিছু না ভেবেই ছুটতে শুরু করেন। মসজিদের পাশে আমি দাঁড়াচ্ছিলাম, গাড়িটা কারণ প্রচন্ড জ্যাম ছিল এই জায়গাটায়। একটা বিকট শব্দ শোনার সাথে সাথে দেখলাম উপর থেকে বিশাল আগুনের একটা গোলা, ভারী কোনো একটা বস্তু আগুন সহ একদম আমার গাড়ির উপর এসে পড়লো। সাথে সাথে আমার গাড়িটাতে আগুন ধরে গেল। এরপর থেকে যে বিস্ফোরণ শুরু হয়েছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কিভাবে যে আমি বেরোছি আমি নিজেও বলতে পারি না। হঠাৎ আমাদের গাড়ির ভিতরে এরকম শব্দ আসলো, লাগে যে গাড়ি থেকে কি পড়ছে, আর আমার গাড়িতে দিয়ে আগুন উপরের থেকে হয়তো পড়ছে। একই সময় বন্ধুকে নিয়ে মোটরবাইকে বাসায় ফিরছিলেন এলেভেল পড়ুয়া আলিফ। ওয়াহেদ ম্যানশনের একটি দেয়াল ভেঙে তাদের উপর এসে পড়ে। আমি চুরিহাট্টা মসজিদের ঠিক উল্টাতে গেছিলাম, ওয়াহেদ ম্যানশনের নিচে দোতলার ওয়ালটা ভেঙে পড়লো, সাথে সাথে আগুন ধরে গেল। আগুনের কারণে টেলিফোন পোলটা পড়ে গেল আমার ঠিক বাইকের উপরেই। আমার সামনে 3টা লাশ পড়া ছিল। আমি চেপে যাওয়ার পরে দেখলাম একটার পর একটা ওই যে টেলিফোন পোলের উপর আগুন ধরতেছে। একদম শিওর যে ওইখান থেকে গ্যাসের সিলিন্ডার ফাটার কারণে যে এই আগুনটা ধরছে। আগুনের উৎপত্তিটা আসলে সিলিন্ডার চালিত যে গাড়ি ছিল সেই গাড়ি থেকেই ব্লাস্ট হয়েছে আর কি। আগুন একটা ব্লাস্ট হওয়ার পরে সাথে সাথে আগুনগুলো অন্যটায় ছড়ায় পড়ার পরে সেগুলোও ব্লাস্ট হয়েছে। আপনার সাথে সাথে 4টা থেকে 5টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার কারণে আগুনগুলো বিকট আকার ধারণ করছে। ছেলে হারানো এক পিতা বলছেন, মানুষের লোভের খিসারত দিতেই নিভেছে এতগুলো প্রাণের প্রদীপ। যখন সিলিন্ডার বাস্ট হয়েছে মানুষ সেইখানেই আমার ছেলে হয়তো স্পটেই ডেড হয়ে গেছে। পুরনো ঢাকার লোন স্যাংশন হয় না, লোনটা না পাওয়াতেই কেমিক্যাল আলারা 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে নেয়। কোন রকম একতলা করে ওকে দোকান দেয়, আর দোতলা টিন দিয়ে তারা থাকে। আই ওয়ান্ট টু প্রপার সলিউশন। চকবাজারের চুরিহাট্টায় আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত নিয়ে স্থানীয়দের নানা মত রয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের কারণে যে আগুনের ভয়াবহতা অনেক বেড়েছিল সে বিষয়ে সকলেই একমত। তাই স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস নয়, তারা যে কোনো মূল্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই পুরান ঢাকাকে কেমিক্যাল ব্যবসা মুক্ত হিসেবে দেখতে চান। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বারবার অভিযান চালিয়েও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ করতে না পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চকবাজারের চুরিহাট্টায় আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি। এ ধরনের দুর্ঘটনা রোধে পুরান ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজানোর কথা বলেন প্রধানমন্ত্রী। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার সকাল 10:30টায় বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী।
পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রধানমন্ত্রী বলেন, বারবার পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনো তা রয়ে যাওয়ায় বিষয়টি দুঃখজনক। এ সময় পুরান ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা ক্যানিগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম। সেখানে আমরা খুব আধুনিক গোডাউন তৈরি করে দিতে চাচ্ছিলাম, বহুতল ভবন করে, যেখানে এই সমস্ত কেমিক্যালগুলি সুরক্ষিত থাকবে। কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এর আগে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যবস্থা আছে। যে সমস্ত আগুনে পড়ার পর চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা যা দরকার হয় আমি কিন্তু এর পূর্বে সবই কিনে দিয়েছি। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে। আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় এটা কী ধরনের কথা? যে ওই সময় সব প্রশ্নের উত্তর দিতে হবে। ভদ্র কাজে যাবেন, তাকে আটকে ধরে রেখে একের পর এক প্রশ্ন। কোনো চ্যানেল এই কাজটা করেছেন, ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে সেই ব্যবস্থাটা সবাই নেবেন। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চকবাজার সহ আশপাশের এলাকা থেকে সব ধরনের রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর চকবাজারে দুর্ঘটনাস্থল চুরিহাট্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি স্বজনহারা মানুষকে সান্ত্বনাও দেন। ওবায়দুল কাদের বলেন, আগুনে পুড়ে যাওয়া সবকিছু অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। চকবাজারকে একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। সাময়িক একটা ব্যবস্থা নিলেই এখানে এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং অবৈধ এবং অনিরাপদ রাসায়নিক যে কাঠামো আছে, ঝুঁকিপূর্ণ এই কাঠামো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। চকবাজার এলাকা এবং আশেপাশে যে এলাকাগুলো আজকে অবৈধ রাসায়নিক গোডাউন গড়ে উঠেছে হাজার হাজার, এগুলো অপসারণ করতেই হবে। চকবাজারের চুরিহাট্টার ওয়াহেদ মেনশনের বেসমেন্ট থেকে থাকা রাসায়নিক মজুদ সরিয়ে নিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের গাড়িতে করে গুদাম থেকে রাসায়নিকের বস্তা ও ড্রামগুলো বের করে নিয়ে যাওয়া হয়। এর আগে বিস্ফোরক পরিদপ্তরের একটি দল বেসমেন্টে থাকা রাসায়নিকগুলো পরিদর্শন করে। পরে প্রধান বিস্ফোরক পরিদর্শক শামসুল আলম জানান, বেসমেন্টের গুদামে থাকা রাসায়নিক দ্রব্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নয়। না, এটা সহজে আগুন ধরবে না। কয়লা সাধারণত আগুন ধরে না, কিন্তু আপনি আগুনে ফেলে দিলে এটা জ্বলতে থাকে অনেকক্ষণ। আপনি তো বললেন যে এগুলো বিপজ্জনক না, অথচ আগুনের সংস্পর্শে আসলে আপনি আপনার কাপড়টা কি বিপজ্জনক না? এখানে আগুন দিলে আগুন জ্বলবে না কাপড়ে, ওইরকম। এটা সাধারণ। চকবাজারে সেদিনের আগুনের ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে অঙ্গার হয়ে যান অনেকে। আগুনের লাগার সঙ্গে সঙ্গেই যারা পালাতে পেরেছেন তারাই বেঁচেছেন প্রাণে। চকবাজারের চুরিরহাট্টায় রাজমহল রেস্তোরাঁয় সেরাতে রোজকার মতোই ভিড় করছিলেন গ্রাহকরা। খাবার তৈরি ও পরিবেশনে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। হঠাৎ বিস্ফোরণের পর এভাবেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারেন ছুটতে শুরু করেন। সেদিন ওই রেস্তোরাঁ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যারা, তাদের হৃদয়ে দগদগে সেই স্মৃতি। এখানে দুইটা প্রাইভেট কার ছিল, এখান দিয়ে আসলে আপনার একটা ওই কর্নারে একটা আসলে ছোট একটা ফিগার,
এখানে মনে হয় যে উপর থেকে নাকি ওই দিক থেকে আইসা ঠিক গাড়িটার উপরে পড়ার সাথে সাথে প্রাইভেটটা ঠিক এইভাবে মনে হয় যে আপনার চলচ্চিত্র শুটিং চলতেছে, চলচ্চিত্র শুটিং চলতেছে এরকম কন্ট্রোল রিভিউর মতো ঠিক ওই রকম 60 থেকে 70 ফুট উপরে উঠে গেছে। এটার আগুনই ওটা থেকে মানে ওটাতে যায়, তারপরে ওখানে দোকানে যতজন ছিল হোটেলে সবাই মোটামুটি আপনার স্পট ডেথ। আমি এখানে দাঁড়িয়ে যখনই জুতার লেস লাগাইতেছি হঠাৎ দেখি আওয়াজ তাপ করে ফুটতে না ফুটতে আমি এমনি তাকাই যেদিক যে আমার দোকানের দিকে শুধু আগুনের যে মোচড় আসতেছে দাপ করে, আমি আগুন দিয়ে ঠিক করে দিয়ে আমি ডুবাইকে নিয়ে পড়ছি এখানে। আগুন কিভাবে লাগলো তার সঠিক বিবরণ এখন নিশ্চিত হওয়া যায়নি, তবে আরও একটি ভিডিও ফুটেজ থেকে অনেকটা স্পষ্ট হয় গাড়ি থেকে নয় বরং আগুন লেগেছিল বাসা থেকে। এ ঘটনায় গঠিত বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনেই হয়তো বেরিয়ে আসবে সে প্রশ্নের উত্তর। ওই গাড়ির গরম হয়ে গেছে গ্যাস মিটার, ওইটাই বাসটাই আগুন ছাড়াইছে। গ্যাস সিলিন্ডার পিকআপে দিয়ে যে আসে যে হোটেলে দেয় সব জায়গায়, হ্যাঁ ওইটা বলে কোনো লিক ছিল, ওটা লিক তারপরে সাপ্লাই দিয়েছে, ওটা বলে ভাস্টিক হওয়ার পরেই এরকম হয়েছে। সর্বনাশা আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে নিশ্চয়তা চান পুরান ঢাকাবাসী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে। চকবাজারের আনাচে কানাচে নকল প্রসাধনী তৈরির কারখানা, পুরো এলাকার জন্য হুমকি বলছেন সংশ্লিষ্টরা। এখনো কান্নায় ভারী চকবাজারের চুরিহাটটা। পুরো ধ্বংসস্তূপে অনেকে হাতড়ে বেড়াচ্ছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে, কিন্তু স্বজনের লাশটি এখনো খুঁজে পাননি যারা। সেই সব হতভাগ্যের হাহাকারে নির্বাক ওই জনপদ। মিজানুর রহমান মিন্টুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এমন প্রশ্নের উত্তর দেবে সেই সাধ্যকার। সম্পর্কে তারা দু বোনই শুধু নন, তারা দুজন বেয়ানো। দু বোন নিজেদের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন, তাও 10 বছর আগে। চুরিহাট্টার আগুন শুধু ছেলে মেয়েকেই পোড়ায়নি, পুড়িয়েছে 7 বছরের নাতনিকেও। ঘটনার দিন ওই পথটুকু শুধু ব্যবহার করছিলেন তারা, আর তাতেই এমন সর্বনাশ। বেঁচে আছেন একটু দেহাবশেষ পাওয়ার আশায়। সরকারের কাছে কোনো আবদার নাই, না আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, খালি একটু বডিটা আমি। মাথার ওপর ছায়া হয়েছিল যে হাত, এক নিমিষেই সরে গেছে তা। পুড়ে অঙ্গার হয়েছে 2 ভাই ও ভাইয়ের ছেলে। এই চুরিহাট্টার বাতাসে এখনো যেন মিশে আছেন তারা, তাই বারবার এখানেই ফিরে ফিরে আসা। আমার কালা চান আসলো অপু, এই কালা চান আমাকে সব দেখতো, আমাকে 2টা ভাই বোনেরাও দেখতো। 2 বোনের ভালো মন্দ ওরাই করতো, ওখানে এটি আমাকে কে করবো? বাবার নাম আমজাদ হোসেন, মায়ের নাম মাহমুদা বেগম। এখনো আমরা পাইতেছি না আমার ভাইকে। একমাত্র ছেলের শোক ব্যানারের দিকে তাকিয়ে আছেন বৃদ্ধ পিতা। বাবার কাঁধেই যে নিতে হয়েছে পৃথিবীর সমান ভারী ছেলের কফিন। সেদিনের দগ্ধ স্মৃতি এখনো ঘুমোতে দেয় না অনেককে। আমি আজকে 2-3 দিন ওইদিকে আর যাইতেছি না, এই জায়গাটাতে ঘুরি ঘুরি এখানে আসা যাওয়ার মধ্যে আছি। রাত্রে মতো ঘুমাতে পারে না, ঘুমাতে গেলে চোখে ফাঁসে এগুলা। তারা বলছেন অনেক হয়েছে, আর নয় রাসায়নিকের সঙ্গে বসবাস। সরকারকে বলবো যে এইদিকে যেন দৃষ্টি দেয়। এদিকে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সেবা সংস্থাগুলো, যদিও দুর্ভোগ এখনো কমেনি। কিন্তু মনের গহীনে যে ক্ষত বয়ে বেড়াতে হবে জীবনভর, সেই ক্ষত সারবে কি দিয়ে? নিশ্চয়ই এমন প্রশ্নেরও উত্তর নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার কোনো আবাসিক ভবনে আর কোনো রাসায়নিক দ্রব্য রাখতে দেয়া হবে না বলে আবারও জানালেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আবাসিক ভবন থেকে রাসায়নিকের গুদাম সরানো না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের মেয়র। যতক্ষণ না পর্যন্ত পুরনো ঢাকার কেমিক্যাল গোডাউন আমরা স্থানান্তর না করতে পারছি, অপসারণ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজ অব্যাহত থাকবে। নগরের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমরা এখানে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, স্থানীয় নাগরিকবৃন্দ রয়েছেন, ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, আমরা সকলের সাহায্য চাচ্ছি।
এদিকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া 48টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো বিভিন্ন হাসপাতালের মর্গে থাকায় ছোটাছুটির শেষ নেই স্বজনদের। 2 সপ্তাহের মধ্যে সবগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে সিআইডি। বাবার জীবন্ত ছবিটা হৃদয়ে স্থায়ী হবার আগেই হারিয়ে গেছে। তবুও অস্তিত্বের জানান দিতে 5 মাস বয়সী শিশুটি ডিএনএর নমুনা দিতে মায়ের সাথে ছুটে এসেছে ঢাকা মেডিকেলের মর্গে। রিক্সা যে চালাইতো এই রিক্সাও আমি পাই না, এই মানুষও আমি পাই না। আজকে 4 দিন যাবত কোনো সন্ধান আমি এখনো পাইতেছি না। সকাল থেকেই বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা মা, ভাই হারা বোন এমন অনেকেই ডিএনএর নমুনা দিতে মর্গে এসেছেন। কয়েকটি হাসপাতাল ঘুরে কারো কারো ভাগ্যে জুটেছে প্রিয়জনের দেহাবশেষ। জামে পড়ে রয়েছি, আমি আইতেছি, এনে সমস্যা হইতেছে। তারপর আমার মিটফুল মেডিকেলে গেছে আর পাইছি। মিটফুল মেডিকেলে যে এভাবে পাইছি যে আমার বাবার গায়ে একটা মেরুন কালার শার্ট ছিল, ওই শার্টের টুকটা দেখে আমরা পুরো কনফার্ম শিওর হয়েছি। তার শার্টটা আমার খুব পরিচিত, ওই শার্টের ইয়েটা দেখলাম আর কি, আইডেন্টিফাই করলাম। মরদেহের দাবিদাররা রাত পর্যন্ত ডিএমসির মর্গে ডিএনএর নমুনা দিতে পারবেন বলে জানিয়েছে সিআইডি কর্তৃপক্ষ। যেই আসবেন, যখনই আসবেন আমরা নমুনা কালেক্ট করব। সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। বাকি মরদেহ দ্রুত শনাক্তে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার। এ পর্যন্ত 19টি লাশের বিপরীতে 32 জনের স্যাম্পল আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে ম্যাচিং করে আমরা তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারবো, লাশ ফিরিয়ে দিতে পারবো। প্রিয়জনের পোড়া শরীর দেখে চেনার উপায় নেই, তবুও একটু সান্ত্বনার আশায় স্বজনরা হন্য হয়ে খুঁজছেন কাঙ্ক্ষিত মরদেহটি। তারপরও এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি কেউ না হোক, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠক করছে দলটি। এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেল প্রকল্পের খনন কাজ উদ্বোধন করতে রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সেতু বিভাগের সচিব ও জেলা প্রশাসক সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সিটি মেয়র জানান, কর্ণফুলী টানেলের বোরিং মেশিন চালুর মধ্য দিয়ে খনন কাজের পাশাপাশি লালখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফর ঘিরে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে গোটা নগর জুড়ে। ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে ৩.৪ কিলোমিটারের টানেল। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত আসামিদের স্বীকৃতি না পাওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ঐতিহাসিক আগরতলা মামলার অভিযুক্তদের মুক্তির ৫০ বছর উপলক্ষে সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের স্বাধীনতা পদক দেওয়ারও দাবি জানান তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলার জীবিত আসামিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তোফায়েল আহমেদ। এছাড়াও মরণোত্তর সম্মাননা তুলে দেন স্বজনদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও স্মৃতিচারণ করেন তিনি। পার্লামেন্টে তুলে ধরেছিলাম যে আগরতলা মামলার যারা আসামি তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। আমরা জানি না আমরা এটা কেন পারছি না। আজকে 23শে ফেব্রুয়ারি, এই দিনেই কারামুক্ত নেতাকে সরোয়ার্দী উদ্যানে 10 লক্ষাধিক লোকের সামনে জাতি কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল।
জনসম্পৃক্ততা না থাকায় বিএনপিকে সুপ্রিম কোর্ট এলাকার অডিটোরিয়ামে গণশুনানি করতে হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার কারণেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক দল এই অডিটোরিয়ামকে ব্যবহার করতে পারে না, কোন অধিকার নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তার কোন দলের অধিকার নেই। রাজনৈতিক দলাদলি করার জন্য, অপপ্রচার করার জন্য এই সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে পারেন না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়াম শুনানি করছেন। ওনারা বলতেছেন যে এইখানে নির্বাচন হয় নাই, এইখানে একটাও জনগণ নাই, ওনারা ঘুমাইছেন এখানে বসে বসে। তারপরে ওনারা বলেন গণশুনানি করতেছে। জনগণ তো শেখ হাসিনার সাথে, ওনাদের সাথে তো নাই। ওনাদের সাথে নাই বলে ওনারা এই অডিটোরিয়ামে শুনানি করতে হয়। সাংগঠনিক শক্তি জোরদার করতে বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। দল সংগঠিত না করে জনগণকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন মোশাররফ। বিএনপি ইনশাআল্লাহ প্রস্তুত আছে। ওই যে আমরা হতভম্ব, এই সময়টাকে আপনারা একটু সময় দেন, আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি। আমাদের ইতিমধ্যে দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারবো না। তাই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছুদিন সময় নিতে হবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে ভিপি ও জিএস পদে সংগঠনের শীর্ষ নেতারাই মনোনয়ন পেয়েছেন। বাম সংগঠনগুলোর মোর্চা তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। শনিবার রাতে দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে ডাকসুতে লড়াই করবেন। রোববার দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হতে পারে। এদিকে বাম সংগঠনগুলোর পক্ষ থেকে লিটন নন্দীকে ভিপি পদে মনোনীত করা হয়েছে। এর দলীয় ঘোষণাও আসতে পারে রোববার। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ 11 মার্চ সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে সংগঠনটি। তাদের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। প্রথম দিনেই ডাকসুর বিভিন্ন পদের জন্য ফরম সংগ্রহ করেন বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে এসে জড়ো হন ছাত্র দলের নেতাকর্মীরা। একই সময়ে ক্যান্টিনে অবস্থান করেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। আগামী 11 মার্চ বহুল প্রতীক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার প্রবাসের খবর। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসগুলোর উদ্যোগে দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা আয়োজন করা হয়। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যম প্রাঙ্গণে আলাদা আলাদাভাবে দিবসটি পালন করা হয়। জেদ্দা কনসুলেটের কাউন্সিলর আফতাব হোসেন, প্রথম সচিব KM সালাউদ্দিন, কাউন্সিলর মুজিবুর রহমান সহ স্কুল সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কুয়েতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কুয়েত শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি SM ওমর ফারুক। এছাড়া নানা আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দেশটির আওয়ামী লীগ শাখা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মকবুল হোসেন। বক্তারা 21 চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে সুদানের খার্তুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সুদানে বাংলাদেশ অনারারি কনসুলেটে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে যাওয়া কর্মকর্তাদের ব্যবস্থাপনায় এবং সুদান প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় মালয়েশিয়ার এক প্রবাসী বাংলাদেশিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত 12 ফেব্রুয়ারি দেশটির কোতা দামানসারায় 24 বছর বয়সী নূর জাওয়াতি জয়নাল আবেদিন নামের ওই তরুণীর ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালান 21 বছর বয়সী সাইদুল ইসলাম। আহত নারী পরে থানায় অভিযোগ করলে সাইদুলকে আটক করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে আদালত 326 ধারা। চকবাজারে আগুনের পর আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম তুলে দেওয়ার দাবি উঠলেও আড়ালেই থেকে যাচ্ছে নকল প্রসাধনী কারখানার বিষয়টি। আগুনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়াহেদ মেনশনেই সন্ধান মিলেছে এমনই এক প্রসাধনী কারখানার। ওই কারখানায় থাকা লাখ লাখ বোতল পারফিউম ও পারফিউম তৈরির কাঁচামাল আগুনের ধ্বংসযোগ্য বাড়িয়েছে বহুগুণ। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শহীদুল ইসলাম হীরা। চুরিহাটা ট্র্যাজেডিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার এই অংশ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পারফিউম, বডি স্প্রে সহ নানা সামগ্রী। এই সামগ্রীগুলোর প্রত্যেকটিতেই কিন্তু যে লেবেল রয়েছে, লেবেলে উন্নত দেশের নাম রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এর একটি সামগ্রীও বিদেশ থেকে আমদানি করা হতো না, সবগুলোই এখানে উৎপাদন হতো এবং এখান থেকেই বাজারজাত করা হতো। আর এই সামগ্রীগুলোই কিন্তু আগুনের মাত্রা বাড়িয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় কি কাল হলো চকবাজারবাসীর? পুরো ফ্লোর জুড়েই লাখ লাখ বোতল, এর অধিকাংশই গলে গেছে আগুনের তাপে। তবে যে কটি এখনো অক্ষত রয়েছে তার কোনোটিতে স্পেন, কোনোটিতে জার্মানি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লেভেল। আবাসিক ভবন ভাড়া নিয়ে এভাবে দাহ্য পদার্থের কারখানা গড়ে উঠলেও বিষয়টি জানেন না কেউই। বড় এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সবাইকে। বডি স্প্রে প্রচুর পরিমাণে ছিল, নকল হতো। এটা কেউ আমার এলাকার কেউ জানতো না এই অবস্থা। আজকে এই দুর্ঘটনা ঘটার পরে আমরা জানতে পারলাম যে নকল জিনিস। এগুলো সবই হলো নকল, বাট এগুলা স্পেন লেখা, মেড ইন হাঙ্গেরি লেখা, মেড ইন চায়না লেখা, মেড ইন জাপান লেখা। শুধু দ্বিতীয় তলা নয়, ভবনটির তৃতীয় ও চতুর্থ তলাতেও ছিল এমন দাহ্য পদার্থের মজুদ। সর্বত্রই ছড়িয়ে আছে এসব সামগ্রী। এলাকাবাসীর অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের লোভের দায় মেটাতেই নিভে গেল কিছু অসহায় প্রাণ। এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়ির নিচে দেখবেন যে গোডাউন, দোকান। এভাবে অঘটন দিনের দিন ঘটতে থাকবো আর জানমান যাবে। কেউ ছেলে হারাইছে, সন্তান হারাইছে। এটা আমাদের আবাসিক এলাকা, এখানে আমরা জনগণরা থাকি, আমাদের এখানে থাকার সুবিধা দিতে হবে। এগুলো চাওয়া দরকার যে এখানে খালি। সরকারের লোক যদি একটু সচেতন হয় আর সেটা চাপ সৃষ্টি করে টাকা পয়সা তারা ঘুষ টুস না খায়, তাহলে কিন্তু এটা অতি শীঘ্রই বন্ধ করা যাবে। চকবাজারের বাইরেও পুরান ঢাকার অধিকাংশ এলাকাতেই ছড়িয়ে পড়েছে এমন অবৈধ নকল প্রসাধনীর কারখানা। এর পেছনে বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভ যেমন রয়েছে, তেমনি রয়েছে অসাধু ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা। ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যেখানে তো কেউ আশা করবেন না যে এই বাড়িতে একটি নকল প্রসাধনী কারখানা থাকতে পারে, এমন একটি জায়গা তারা বেছে নিয়েছেন। এক্ষেত্রে বাড়ির মালিক যারা রয়েছেন তাদের একটি বড় দায়ভার, বড় ভূমিকা রয়েছে। কারণ তারা যদি এই আবাসিক বাড়ির নিচে আবাসিক বাড়িতে কোনো ধরনের গোডাউন ভাড়া না দেন, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। শোক থেকেই শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়ায় পুরান ঢাকাবাসী। বন্ধ হোক আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার প্রতিযোগিতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শিশু একাডেমি চত্বরে গাছ চাপায় আহত স্বপ্না একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাত 1টার দিকে স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। এর আগে শুক্রবার রাতে রাজধানীর শিশু একাডেমি চত্বরে হঠাৎ করে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সময়ে গাছের নিচে চাপা পড়ে নিহত হন রিকশাযাত্রী মিতু ঘোষ। আহত হন তার হবু স্বামী ও বান্ধবী স্বপ্না সহ 7 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না। 2016 সালের মার্চে ধানমন্ডিতে একইভাবে গাছ চাপা পড়ে মারা যান চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ফেনীতে ট্রাক ভর্তি সেগুন ও গামারি কাঠ জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা। শনিবার সকালে মহিপাল থেকে কাঠগুলো জব্দ করা হয়। ট্রাকটিতে ইট আড়ালে কাঠগুলো ঢাকায় আনছিল পাচারকারী চক্র। বন বিভাগ জানায়, ট্রাকে করে সেগুন ও গামারি পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে ইট বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইটের নিচে রাখা
300 ঘনফুট সেগুন ও গামারি কাঠ পাওয়া যায়। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত করে কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তারা। নীতিমালার তোয়াক্কা না করে উর্বর জমির উপরিভাগের মাটি কেটে ইট তৈরি করছে নওগাঁর ইটভাটাগুলো। কৃষি বিভাগ বলছে এসব জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে, পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। এদিকে জেলার বেশিরভাগ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় গাছপালা ও ফসলের ক্ষতির শিকার হচ্ছে এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে অবৈধভাবে নির্মিত ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। কয়লার দাম বেশি হয় নওগাঁর ইটভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার ছায়ে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। আবার কোথাও কোথাও আবাদি জমির মাঝখানে গড়ে তোলা ইটভাটায় কেটে তোলা হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়রা বলছেন ভাটা এলাকার আশপাশের গাছের মরক সহ নানা রোগব্যাধির শিকার হচ্ছেন তারা। আমরা স্কুল কলেজে যাওয়ার সময় ধুলাবালি সব গাটা ভরে যায়। আমাদের স্কুলের পাশে 3-4টা ভাটা হয়ে গেছে। ঘুমায়ে আম কাঁঠাল এগুলা হচ্ছে না। এলাকাবাসী বা আমরা সবাই মিনতি করতেছি যে আমাদের এলাকা থেকে ভাটাটা কমানোর জন্য আমি একটু অনুরোধ করতেছি। জেলা সদর সহ মান্দা, মহাদেবপুর ও বদলগাছি উপজেলায় অধিক হারে ইটভাটা গড়ে তোলা হয়েছে। প্রতি বছর প্রায় 400 হেক্টর আবাদি জমি কমে আসার কথা বলছে কৃষি কর্মকর্তা। সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে এই ইট তৈরির জন্য যে বিভিন্ন এলাকার জমির মাটির টপ সয়েলগুলো নিয়ে আসে, এর ফলে জমির উর্বরতা শক্তি না থাকার কারণে ফসলের উৎপাদন ক্ষমতাও অনেকটা বিঘ্নিত হচ্ছে। আর পরিবেশ রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এ জনপ্রতিনিধির। কৃষক এবং সাধারণ জনগণ যারা আমরা বুঝি না, টাকার লোভে আমরা কিন্তু মাটির উপরিভাগ বেচে দিই, কিন্তু আমরা কিন্তু মাটির উপরিভাগ বেচি মানে আমরা কিন্তু সোনা বেচে দিচ্ছি। পরিবেশের ক্ষতির কথা স্বীকার করে ভাটা মালিকরা বলছেন বিকল্প উপায় না থাকায় বাধ্য হচ্ছেন তারা। পরিবেশ সুন্দর হোক এটার পক্ষে, কিন্তু উন্নয়নের সাথে ইট যদি প্রয়োজন লাগে তাহলে কিছু না কিছু টপসেল আমাদের ব্যবহার করতেই হবে। ভাটা নির্মাণে কোনো নীতিমালা না মানা হলেও বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ জেলা প্রশাসনের কার্যক্রম। টপসেলও ব্যবহার করার নিয়ম নেই, তো যারা এইরকম কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেও আমাদের বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং এটি আমাদের অব্যাহত আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে 1,500 হেক্টর আবাদি জমি ইটভাটার দখলে গেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টাঙ্গাইলের মধুপুর গড়ে গারো ও কোচসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বসবাস করলেও ভূমির অধিকার না পাওয়ায় উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাদের। সম্প্রতি ইকোট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে সমস্যা সমাধানে ভূমির মালিকানা বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। আর প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কাউকেই উচ্ছেদ করা হবে না। কাদের তালুকদারের সহায়তায় হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ভূমির অধিকার না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের মধুপুর শালবনের হাজার হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী। দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন সংগ্রাম হলেও কোনো কাজ না হওয়ায় উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তারা। 3 বছর আগে মধুপুর গড়ের বিশাল এলাকা সংরক্ষিত বনভূমি ঘোষণা করায় এবং সম্প্রতি ইকোট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে উচ্ছেদ আতঙ্ক দেখা দিয়েছে তাদের মাঝে। যুগের পর যুগ ধরে বসবাস এবং জমিজমা ভোগ দখল করলেও বেচাকেনা করতে না পারায় নানা সমস্যায় রয়েছেন তারা। আদিবাসীদের যে জমি জমা যেখানে আছে ঠিক সেই জায়গায় এইসব প্রকল্পগুলা তারা হাতে নিছে। আমরা সবসময় উচ্ছেদ আতঙ্কে সেখানে বসবাস করি। আমাদের দাবি হলো যে সরকার যেন এই ভূমির আইনগত স্বীকৃতি আমাদেরকে দেওয়া হয়। এদিকে যে সমস্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে সে এলাকাগুলো শনাক্ত করে তা তাদের মালিকানায় বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাদের নেতারা। সরকার যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে সেখানের আদিবাসীরা সুখে শান্তিতে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন মধুপুরের বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাউকে যেন উচ্ছেদ করা না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 7 বছর আগে এটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়েছে, কিন্তু সংরক্ষিত বনভূমি ঘোষণা মানে এই নয় যে এই বনভূমির ভিতরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। বই মন্ত্রণালয় এবং বন মন্ত্রণালয় 2 আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে, তো মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো এই জটিলতাগুলো নিরসন করতে সক্ষম হব।
মধুপুরের 20,192 একর বনভূমির মধ্যে 2016 সালে 9,145 একর সংরক্ষিত বনভূমি ঘোষণা করে সরকার। এই অঞ্চলে গারো, কোচ, বর্মন সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 25,000 মানুষ বসবাস করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, টাঙ্গাইল। বিরল প্রজাতির কালোমুখ হনুমানের পদচারণায় মুখর যশোরের কেশবপুর উপজেলা। তবে দিন দিন এই ঐতিহ্যবাহী হনুমানের সংখ্যা কমছে। সংশ্লিষ্টদের মতে পর্যাপ্ত খাবার আর আশ্রয়ায়নের অভাবে ঐতিহ্যবাহী কালোমুখ হনুমানের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বনায়নের মাধ্যমে এদের সংরক্ষণের দাবি এলাকাবাসীর। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। যশোরের কেশবপুর উপজেলা বিরল প্রজাতির কালোমুখ হনুমানের জন্য দেশের মানচিত্রে একটি সুপরিচিত জনপদ হিসেবে গড়ে উঠেছে। কবে থেকে এই এলাকায় হনুমানের আনাগোনা তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও এলাকার বয়োজ্যেষ্ঠদের মতে 300 বছর আগে এদের আবির্ভাব ঘটে কেশবপুরে। হনুমানগুলো 12 থেকে 15টি দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিচরণ করে। 20 থেকে 25টি হনুমানের প্রতিটি দলেই নেতৃত্ব দেয় একটি করে পুরুষ হনুমান। খাবারের সন্ধানে গাছের ফল ও ফসলের ক্ষতি করলেও উপজেলার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রাখতে কালোমুখ হনুমান সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এটা আমাদের কেশবপুরবাসীর জন্য একটা অমূল্য সম্পদ, এটা টিকে থাকুক। সরকার থেকে খাবার দিল, ওরা যদি সেটা পায় তাহলে তো ওগুলো অত্যাচার করে না। বনাঞ্চল করে দিয়ে সেখানেই তারা থাকবে, এরকম একটা কোনো কিছুর ব্যবস্থা করতে পারলে মনে হয় ভালো হয়। কেশবপুর উপজেলার হনুমান সংরক্ষণের জন্য প্রতিদিন সরকারিভাবে খাবার সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান উপজেলা বন কর্মকর্তা। সরকারিভাবে হনুমানের খাদ্য উপযোগী যে গাছগুলো আছে এইগুলো যদি আরো বেশি করে লাগানো যেত, প্রতিষ্ঠান বা রাস্তার ধারে বা বসত বাড়িতে যদি লাগানো যেত তাহলে হনুমান সংরক্ষণের জন্য আরো পর্যাপ্ত সুবিধা থাকতো। বিশেষজ্ঞদের মতে বিরল প্রজাতির কালোমুখ হনুমান সংরক্ষণে সামাজিক বনায়ন জরুরি। ন্যাচারালি খাবারটা তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে, সেটা আমরা সামাজিক বনায়নের আওতায় করতে পারি। আর সর্বোপরি শেষে যেটা করা যেতে পারে, ওখানে একটা হনুমান কেয়ার সেন্টার হতে পারে, হনুমান কেয়ার সেন্টার হতে পারে যেখানে যাবতীয় ভেট সুবিধা থাকবে, ভেটেনারি সুবিধা থাকবে। যশোরের কেশবপুর উপজেলায় হনুমানের সংখ্যা একসময় 1000-এর বেশি থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে 350-তে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে উপচে পড়া ভিড় ছিল খুদে পাঠকদের। পছন্দের সিসিমপুরের চরিত্রদের কাছ থেকে দেখতে শিশু চত্বরে অভিভাবকদের সঙ্গে ভিড় জমায় ছোট্ট সোনামণিরা। প্রাণের মেলায় নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশিও তারা। তাদের আবদার, বছরে শুধু বইমেলাতেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও বই পড়ার এমন আয়োজন করা হোক। জেরিন আর অন্তু দুই ভাই বোন। বাবার সঙ্গে শিশু প্রহরের শেষের দিনে মেলায় ঘুরে বই কিনতে এসেছে তারা। আর তাদের বই নির্বাচনে সহায়তা করছেন তাদের বাবা আব্দুল লতিফ। বাচ্চাদের পথ দেখানোর দায়িত্ব আমাদের অভিভাবকের। এই বইটা কেন পড়বে তুমি? আমার বাবা বললো এই বইটা কিনতে, এই বইটা আমার জন্য ভালো হবে। কোমলমতি শিশুদের স্বাধীন চিন্তা জগতে তাদের বই কিনতে অভিভাবকদেরও রয়েছে বড় ভূমিকা। বিভিন্ন রকমের বই সম্পর্কে জানা, দেখা। তারপরে এখানে আরেকটা টিম আছে যে সিসিমপুরের টিম, এটা বাচ্চাদের বড় একটা আকর্ষণের জায়গা। টুকটুকি শিখু দেখেছি। ও তো এখনো পড়া শিখেনি, ওর জন্য বর্ণমালার বইগুলো কিনে দিচ্ছি। সারা বছর অপেক্ষা করা বইমেলার মতো নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বই পড়তে চান শিশুরা। কি বই পড়তে বেশি ভালো লাগে? রূপকথার গল্প আমার বেশি ভালো লাগে। আমাদের স্কুলে যদি এরকম বই থাকতো তাহলে অনেক মজা হতো। গেল কয়েক বছর শিশু প্রহরে মেলার প্রধান আকর্ষণ ইকরি মিকরি হালুম আর শিকু, যা দেখতে সকালে আলস্য ছেড়ে মেলায় চলে আসেন কচিকাচারা। শিশুদের নিয়ে মেলার আয়োজনে শিশু প্রহর নিয়ে খুশি অভিভাবকরা। এবছরের মতো মেলায় শিশু প্রহর শেষ। সামনে বছরে শিশু প্রহরের জন্য আবারও অপেক্ষা শুরু শিশুদের। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। নটরডেম ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃস্কুল এবং কলেজ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার বিকেলে নটরডেম কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রানার আপ হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরম্যান মেইনারি স্কুল এবং রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল। সারা দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট 80টি দল। 3 দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার শনিবার ছিল সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চুরিহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম।
বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের। পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটোছুটি শুরু হয় চুড়িহাট্টায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। চুড়িহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা। ধ্বংসস্তূপে খুঁজছেন প্রিয়জনের শেষ চিহ্ন। এখন পর্যন্ত 48 মরদেহ শনাক্ত। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষ নেতাদের প্রার্থী করে প্যানেল চূড়ান্ত। রোববার আনুষ্ঠানিক ঘোষণা, বামের ভিপি প্রার্থী লিটন নন্দী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।